জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ। এরপর থেকে রাষ্ট্রপতি পদে আলোচনায় যে তিন নেতা। আর জানিয়ে দিব নতুন সরকারের মন্ত্রিত্ব পেতে পারেন বাবুল ও শামা ওবায়েদ। এরপর থেকে বগুড়ায় গোপনে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। এবং সর্বশেষে জানিয়ে দিব ওরা শুধু ভোট চুরি করেননি, ডাকাতি করেছে বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শপথ নেবেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও। প্রথা অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত সংসদ ভবনকে দ্রুততম সময়ের মেরামত ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দক্ষিণ প্লাজায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ ও ভিভিআইপি জোন। দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান উদযাপিত হবে। মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে 3 ধাপে 100 জন করে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদে নেতা নির্বাচিত করা হবে এবং বিকাল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। যার ধারাবাহিকতায় সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতরন বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের গড়ে তোলা হয়েছে নিঃছদ্র নিরাপত্তা বলয়। ডিএমপি সূত্রে জানা গেছে মঙ্গলবার খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প পথ হিসেবে রেড ডাইভারশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জোট 212টি আসনে জয়লাভ করে নিরস্ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি বাংলাদেশের ইতিহাসের বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে 68টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াত ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছে ডক্টর শফিকুর রহমান। রাষ্ট্রপতি পদে আলোচনায় যে 3 নেতা। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এসব আলোচনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। এছাড়া কেউ কেউ দলটির প্রবীণ আরেক নেতা নজরুল ইসলাম খানের নামও বলছেন। তবে সূত্রগুলো জানাচ্ছে বিএনপির এই 3 জনের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। গত ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই এমনটি জানিয়েছিলেন। তিনি বলেছেন, আমি সরে যেতে চাই। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালের 13 ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। বর্তমান সংবিধানের অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তি তারিখের পূর্ববর্তী 90 হতে 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেও মূলত রাষ্ট্রপতি কে হবেন সে সিদ্ধান্তের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাকে চাইবেন বা মনোনয়ন দেবেন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে দলের প্রবীণ নেতাদের মধ্য থেকে রাষ্ট্রপতি করার উদাহরণই বেশি। সেই হিসাবে দলের স্থায়ী কমিটিতে সিনিয়র নেতা 79 বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জিয়াউর রহমানের সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার মোশাররফ কুমিল্লা থেকে আরও 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলের জন্য তার অবদানও কম নয়। শত বিপর্যয়ের মধ্যে প্রবীণ এই নেতা দল ছাড়েন যায়নি। বিএনপি ভাঙারও ঝুঁকি নেননি। বেশ কয়েকবার তিনি কারাবরণ করেছেন। সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খন্দকার মোশাররফের জীবনের শেষ
নির্বাচনী বলে মনে করা হচ্ছে। বিএনপির সরকার গঠন করতে পারলে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হতে পারেন বলে আগেও আলোচনা হয়েছে। 2023 সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির এক সিনিয়র নেতা বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন। এদিকে বিএনপির একটি সূত্র বলছে, খন্দকার মোশাররফ দলের কার্যক্রম থেকে নিজেকে কিছুটা আড়ালে রাখছেন, যাতে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়। নতুন সরকারের মন্ত্রিত্ব পেতে পারেন বাবুল ও শামা ওবায়েদ। ফরিদপুরের 4টি আসনের মধ্যে বিএনপির 3 প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন আর জামায়াতের একজন নির্বাচিত হয়েছেন। বিএনপির 3 জনের মধ্যে হতে বিএনপির শহীদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদ মন্ত্রিত্ব নিয়ে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গুঞ্জন তৈরি হয়েছে। এদিকে ফরিদপুরের সদর আসনের ময়াজমঞ্জিলের বাসিন্দা চৌধুরী নায়েব ইউসুফকে মন্ত্রী হিসেবে পেতে চান ওই আসনের সচেতন মহল। ফরিদপুর 2 আসনে 1,21,694 ভোট পেয়ে এমপি নির্বাচিত হন কেন্দ্র বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি 32,389 ভোটের ব্যবধানে নির্বাচিত হন, তাই মন্ত্রিত্ব পেতে পারেন বলে ধারণা করছেন এ আসনের ভোটার ও তার কর্মী সমর্থকরা। তবে দাবি, শামা ওবায়েদ প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত KM ওবায়দুর রহমানের কন্যা। শামা ওবায়েদ তার নির্বাচিত এলাকায় জনগণের পাশ থেকে ব্যাপক কাজ করছেন, সেই কারণে ভোটারদের ভালোবাসায় তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। অনেকেই বলছেন, শামা ওবায়েদ মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা উড়িয়ে এবার নগরকান্দা সালতায় আসবেন। এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিগত দিনে দলের জন্য যেভাবে কাজ করেছি এবং জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে জনগণের ভালোবাসায় আমি এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছি। আল্লাহ সহায় থাকলে আশা করি আমাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। এদিকে ফরিদপুর 4 আসনে কেন্দ্রীয় কৃষক দলের নেতা ও বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ভোট পেয়েছেন 1,27,443। শহীদুল ইসলাম 51,638 ভোটের ব্যবধানে জয় হন। তিনি এলাকায় বেশ জনপ্রিয় এবং বিএনপির দুদিনে তিনি দলের জন্য সাহসী ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত করেছেন, তাই তিনি মন্ত্রিত্ব পেতে এগিয়ে রয়েছেন বলে তার সমর্থক সহ এ আসনের ভোটারদের আশা। বগুড়ায় গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। সোমবার বিকালে 4:30টার পর সেখানে পতাকা উড়তে দেখা যায়। তবে কারা কখন এই পতাকা উত্তোলন করেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, বিকাল 4:30টার পর সাতমাথায় আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় একটি প্লাস্টিকের পাইপের মাথায় জাতীয় পতাকা উড়তে দেখা যায়। কার্যালয়টি ছাত্র ইউনিয়নের বগুড়া জেলা কমিটির কার্যালয় সংলগ্ন। 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ঘটনার পর বগুড়া জেলা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এর দায় স্বীকার করা হয়। পোস্টে বলা হয়, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবাই রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনা। সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয় ও ছাত্র ইউনিয়ন কার্যালয়ের মাঝামাঝি জায়গায় পতাকাটি লাগানো হয়েছে। তবে আশপাশের ব্যবসায়ীরা এ বিষয়ে সরাসরি কিছু বলতে পারেননি। ভবনটির পাশেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা শাখার কার্যালয়। দলটির জেলা সভাপতি আমিনুল ফরিদ বলেন, সকালে আমাদের দলীয় কর্মসূচি ছিল, বিকাল 4টা পর্যন্ত আমরা অফিসেই ছিলাম, তখন পর্যন্ত কিছু দেখিনি। সন্ধ্যা 7টার দিকে এসে দেখি পতাকা লাগানো। ধারণা করছি আওয়ামী লীগের লোকজন সবার অগোচরে কাউকে দিয়ে এটি লাগিয়ে সটকে পড়েছে। জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতাউর রহমান বলেন, পতাকা লাগানোর বিষয়টি আমাদের জানা ছিল না। খবর পাওয়ার পর সন্ধ্যায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ের জনশূন্য হয়ে পড়ে। এরপর 2025 সালের 6 ফেব্রুয়ারি বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা জাসদের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক ভাঙচুর করা হয়। ওরা শুধু ভোট চুরি করেননি, ডাকাতি করেছে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ওরা শুধু ভোট চুরি করেননি, বরং ডাকাতি করেছে। তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, জনগণের সামনে ভোট ডাকাতের উন্মোচন করতে পেরেছি। পার্লামেন্টে যে ভোট ডাকাতটা গেছে, জনগণের সামনে আমরা বিরোধীদের হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়াই গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের ওপর যারা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ।
সোমবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদ, জামায়াতসহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে মাঠে গেছি। সরকার ও প্রশাসনের কাছে আহ্বান জানাবো দ্রুত বিচার করার। আমাদের এতদিন বলা হয়েছে নির্বাচন ও বিচার মুখোমুখি না করার। আমরা মরিয়া প্রমাণ করেছি। আমরা নির্বাচন বিরোধী নই। আমরা বাংলাদেশ গণতন্ত্র চাই। সংস্কারের জনগণ হ্যাঁ এর পক্ষে ম্যান্ডেট দিয়েছে।